সকাল হলো, অন্যদিনের মতোই প্রকৃতি তার নিজস্ব কাজে ব্যস্ত। ঘড়িতে 11টা বেজে 10 মিনিট। বিচার মহলে মেহতাব, তার ঠিক মুখ বরাবর রাদাব বসা। একা সে আর মেহতাব ব্যতীত আজ বিচার মহলে কেউ নেই। ইশফাকও না। রাদাবের চোখে মুখে ভয় আর সংশয়। মেহতাবের আচরণ সুবিধার না। পকেটে ছুরি গোজা আছে তার। উল্টাপাল্টা কিছু হলেই ভাইয়ের পক্ষ ছেদ করতে একবারও হাত কাঁপবে না তার। তনুকা মিষ্টির প্লেটটা ইশফাকের সামনে রেখে আস্তে করে বলল, একবার বিচার মহলে যাবেন ভাইয়া? মেহতাব রাধব ভাইয়ার সাথে একা ওখানে কি করছেন? ইশফাক ম্লান সুরে বলল, ভাইজানের হুকুম না আসা অবধি আমি যেতে পারবো না বৌমণি। ভাইজান নারাজ হবেন। তনুকা ঘর থেকে বেরিয়ে এলো। যবে থেকে দুইজন একা বিচার মহলে গিয়েছে তবে থেকেই দুশ্চিন্তার বক্ষস্থল কাঁপছে তার। না জানি ভেতরে কি হচ্ছে। তনুকাও এখন বাইরে যেতে পারবে না। বাড়ির কেউই না। সবার জন্যই সাপ বারণ। দরজার অভিমুখে পাহারাদারও বসিয়েছে মেহতাব। আজ হঠাৎ এত আয়োজন কেন? এত সব কিছু অস্থির করে তুলছে তনুকাকে। সে কোনো কিছু করেও শান্তি পাচ্ছে না। মনটা এক তীব্র আশঙ্কায় বারবার ছলছলে উঠছে। মনে হচ্ছে এই বুঝি সব শেষ, এই বুঝি জীবনের শেষ সময় ঘনিয়ে এলো তাদের। ভাইজান কি বলবে বলো? মেহতাব তার হাতের কাগজগুলো সামনের টেবিলে রাখল। চোখ মুখ কুঁচকানো তার। মুখ দেখে অন্তঃকরণে অবস্থা ঠাওর করা সম্ভব না। তাও রাদাফ তার অভিব্যক্তি বোঝার চেষ্টা চালাচ্ছে। মেহতাব সামনের দিকে চাইল, তার একমাত্র ভাইয়ের দিকে। একই মায়ের পেটের ভাই দুজন, শরীরে একই বাবার রক্ত, অথচ কত বিবাদ। মেহতাব জিভ দিয়ে ঠোঁট ভেজায়, নিজেকে প্রস্তুত করে সব বলার জন্য। গম্ভীর রাশভারী স্বরে অতঃপর সে বলে ওঠে, রাদাব, তোকে আমি দুইটা অপশন দিব। তোর কাছে সুযোগ থাকবে যে কোনো একটা বেছে নেওয়ার। আর এই দুই অপশনের মাঝে যেটা তুই বেছে নিবি সঙ্গে সঙ্গেই সেই জিনিস তোর হবে। তাই যা সিদ্ধান্ত নেয়ার ভেবে চিন্তে নিবি। মেহতাবের কথা শুনে রাদাব আরও চিন্তায় ডুবল। হঠাৎই অপশন চয়েসের খেলায় কেন মেতেছে মেহতাব মজুমদার? কি চায় সে? রাদাবকে নির্বাক দেখে ভুরু কুচকায় মেহতাব, বলে, আজ চুপ থাকলে কিন্তু তোরই লস হবে। তাই বলছি ভেবে চিন্তে উত্তর দিবি। কি অপশন ভাইজান? আর হঠাৎ এসব অপশনের কথা আসছে কোথা থেকে? মেহতাব টেবিলে রাখা কাগজগুলো রাদাবের দিকে এগিয়ে দেয়। রাদাব সেটা দেখে জিজ্ঞেস করে, কি এগুলো? আমার এই যাবত অবধি কামানোর সকল অর্থবিত্ত, জমি জমা, সব কিছুর দলিল, তার সাথে আব্বাজানের সমস্ত সম্পত্তি যেগুলো বর্তমানে আমার নামে আছে, এই সব কিছুর দলিল এখানে আছে। রাদাব হকচকিয়ে ওঠে, হতভম্ব হয়ে বলে। এগুলো দিয়ে কি হবে ভাইজান? মেহতাব গলার স্বর দৃঢ় করল, বলল, তোর কাছে দুটো অপশন রাদাব। হয় এই সমস্ত সম্পত্তি নিজের নামে করে তনুকে ছেড়ে দিবি, আর না হয় সম্পত্তিহীন শূন্য পকেটে তুই তনুকে নিয়ে এখান থেকে চলে যাবি। এবার ভেবে দেখ কোন অপশনটা বেছে নিবি। তোর উপর কোনো চাপ নেই, আস্তে ধীরে ভেবে তবেই জানা আমায়। রাদাব নির্বাক। মেহতাবের কথাগুলো সমস্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ চালাচ্ছে তার। আদৌ সে ঠিক শুনছে তো, নাকি সবটাই তার ভুল? মেহতাব তার বসা চেয়ারটাতে আরাম করে বসলো, চোখ মুখের অভিব্যক্তি স্বাভাবিক রেখে বলল, আর কতক্ষণ সময় লাগবে রাদাব? রাদাব চাইল, ভাবছে এখনো কি বলবে বুঝে উঠতে পারছে না। মেহতাবের মনে কি চলছে সেই সম্পর্কেও অবগত নয় সে, তাই ভয় হচ্ছে, ভয় পাচ্ছে। মেহতাব এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেহেতু সে সব জানে, সেহেতু এত সহজে সে ছাড় দিবে না। তবে এই অপশন চয়েজের খেলাতেই বা কেন মেতেছে সে? রাদাব ভীত সুরে জিজ্ঞেস করলো। তুমি এসব কি বলছো ভাইজান? মেহতাব হাসল, বলল, তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? রাদাব মাথা নোয়ালো, ইতস্তত বোধ করছে সে। মেহতাব কখন আর কি করে জানলো সব? কে জানালো? মেহতাব বলল, এত সময় নিলে তো হবে না, বলে ফেল কোন অপশনটা বেছে নিতে চাস তুই। রাদাব চোখ তুলে চাইল, সাহস করে বলল, তুমি সত্যি বলছো? আমি যেটা চাইবো নির্দ্বিধায় তুমি সেটা দিবে আমায়? অবশ্যই। মেহতাব মজুমদার তার কথার খেলাপ করে না, এটা তুই খুব ভালো করেই জানিস। রাদাব নিচের ঠোঁট কামড়ে কিছুক্ষণ হিসাব কষল, কোনটা পেলে অধিক লাভ হবে তার। অতঃপর গলা ঝেড়ে বলল, আমার সম্পত্তি চাই ভাইজান, তোমার আর আব্বার সমস্ত সম্পত্তি আমার চাই। মেহতাব ঠোঁট প্রসারিত করে হাসল। উত্তর তার আগেই জানা ছিল, তাই তো সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। সে বলল, ঠিক আছে, অপেক্ষা কর। এই একই কথাটা তুই এখন তনুর সামনেও বলবি।
রাধাব এবার নড়ে চড়ে উঠল। মনে মনে তো অন্য চিন্তা ছিল তার। তনুকা এই মুহূর্তে এসব শুনলে তো তার পরিকল্পনা আর সফল হবে না। তাই সে অস্থির সুরে বলল, তনুকাকে না, মানে ভাবিকে এখন এখানে আনার কি দরকার? মেহতাব বলল, অবশ্যই দরকার। তনুর নিজের কানে তার প্রেমিকের বক্তব্য শোনা উচিত। রাধাব রেগে গেলেও প্রকাশ করল না। ভাবল, তনুকাকে হারালে আর আফসোস নেই। এই এত এত সম্পত্তি যে তার হতে চলেছে। মেহতাব মহলে লোক পাঠালো। তনুকাকে নিয়ে আসা হলো 15 মিনিটের ভেতর। চিন্তায় তনুকার পেটে মোচড় দিচ্ছে। মেহতাবের এই আচানক আহ্বান তাকে আরও বেশ সংকুচিত করে তুলেছে যেন। মেহতাবের সম্মুখে মেহতাব বলল, বসো। তনুকা অপ্রস্তুত ভঙ্গিতে একটা চেয়ারে বসলো। তার সামনেই একটা চেয়ারে রাধাব বসা। চোখের দৃষ্টি তার জমিনে। এখানে কি কি ঘটেছে সে সম্পর্কে তনুকার কোনো ধারণা নেই। তবে রাধাবকে দেখে ভয়ের মাত্রা ত্বরান্বিত হয়েছে তার। বেশ বুঝতে পারছে মারাত্মক কিছু একটা ঘটেছে। মেহতাব এক পল সময় নিয়ে বলল, তনু, আমি রাদাবকে দুটো অপশন দিয়েছিলাম। বলেছিলাম সে যেটা বেছে নেবে সেটাই তার হবে। রাদাব তার মধ্যে একটা অপশন বেছে নিয়েছে। এখন শর্ত মোতাবেক সেই জিনিসটা আমি তার হাতে তুলে দিব। তবে এসবের মাঝে তোমার উপস্থিতিটা খুব প্রয়োজন ছিল, তাই তোমাকে এখানে ডাকা হয়েছে। তনুকার মাথার ওপর দিয়ে গেল সব। কিসের অপশন, কিসের সত্য? মেহতাবের কথা তার বোধগম্য নয়। সে প্রশ্নবিদ্ধ চোখে রাধাবকে দেখল। সে এখনও নিচের দিকেই চেয়ে আছে, চোখ মুখ অপরাধীর ন্যায়। মেহতাব বলল, আমি জানি তুমি কিছুই বুঝতে পারছো না। অপেক্ষা করো, সব বুঝতে পারবে। তার আগে তোমাকে অপশন দুটোর কথা বলে নিই। রাদাবকে দেয়া আমার প্রথম অপশন হলো আমার আর আব্বাজানের সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে তোমাকে ছেড়ে দেয়া। আর দ্বিতীয় অপশন হলো কোনো সম্পত্তি ছাড়া একেবারে শূন্য পকেটে কেবলমাত্র তোমার হাত ধরে এখান থেকে বেরিয়ে যাওয়া। এই দুটোর মধ্যে রাদাব কোনটা বেছে নিয়েছে জানো? প্রথমটা। রাদাব তোমাকে নয়, আমার সম্পত্তিকে বেছে নিয়েছে তনু। সব শুনে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে গেল তনুকা। মনে হলো মাথাটা ভন ভন করে ঘুরছে। কি আশ্চর্য, মেহতাব সব জানে, আর সে এত বড় একটা সুযোগ দেওয়ার পরেও রাদাব তাকে না বেছে সম্পত্তিকে বেছে নিয়েছে। এই ছিল তার এত বছরের ভালোবাসার প্রতিদান। তনুকা কথা হারালো। বাকরুদ্ধ সে। ক্ষণে ক্ষণে নিঃশ্বাস ফেলছে কেবল। ততক্ষণে আবার বুকে এক তীব্র ব্যথা দেখা দিয়েছে তার। সে রাদাবের দিকে চাইল ফিরে। রাদাব এখনও আগের মতোই বসা। মেহতাব জিজ্ঞেস করলো, তোমাদের কত বছরের সম্পর্ক ছিল? তনুকার নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল কেবল। রাদাবও উত্তর দিল না কোনো। মেহতাব কপাল কুঁচকে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, চুপ কেন? উত্তর দাও। তনুকা তখন ম্লান সুরে বলল, সেই ছোট্টবেলা থেকে, যখন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি তখন থেকে। মেহতাব বড় নিঃশ্বাস ফেলল, বলল, কখনো বলনি কেন? মা বাবা তো জানতেন সব, তাই তো এত আয়োজন করে মিথ্যে বলে মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মানে ওই সব কিছু নাটক ছিল? তুমি বরাবরই সুস্থ ছিলে। আর কি লুকাবে সে? সব তো শেষ, এবার শেষের পথে। তাই বিনা দ্বিধায় সে বলল, হ্যাঁ, সবকিছু মিথ্যে ছিল, নাটক ছিল সবকিছু। এত বড় ছলনা করতে ভয় করলো না? না। আজকে যদি তার শাস্তি স্বরূপ আমি তোমাকে মেরে ফেলি? মেরে ফেলুন। এমনিতেও আমি আর বাঁচতে চাই না। কার জন্যে বাঁচবো, কিসের জন্যে বাঁচবো আমি? মিথ্যে ভালোবাসার আশায় বাঁচার চেয়ে মরে যাওয়া শ্রেয়। তনুকা নিঃশ্বাস ছাড়ল। বুকটা কেমন ভার ভার লাগছে তার। শরীরটা অসাড় লাগছে। মনে হচ্ছে দম আটকে আসছে যেন। এটা কি মরে যাওয়ার আগ মুহূর্ত? তাই কি এত কষ্ট হচ্ছে? মেহতাব নিরুত্তাপ। এই যে এত ভয়ানক বিদঘুটে কিছু সত্যির মুখোমুখি সে, অথচ কোনো প্রতিক্রিয়াই নেই তার মাঝে। যেন এই সব কিছু হওয়ারই ছিল। মেহতাব প্রশ্ন করল, তবে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? তনুকা এই পর্যায়ে ফের রাদাবকে দেখে। এবার তার সাথে চোখে চোখ পড়ে যায়। তনুকা চোয়াল শক্ত করে ফেলে। ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, সবকিছু রাধাবের পরিকল্পনা ছিল। আপনার সম্পত্তি পাওয়ার লোভে এইসব কিছু করেছে সে, আর আমিও তার ভালোবাসা অন্ধ হয়ে এইসব কিছু করতে রাজি হয়েছি। এখন ভাবতেই কষ্ট লাগছে, আমি এই জঘন্য মানুষটাকে এত বছর যাবৎ ভালোবেসে এসেছি। তনুকা গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। রাধাব তু শব্দটিও করেনি, যেন আজ বোবা সে। মেহতাব বলে, এই মহলের প্রত্যেকটা মানুষ আমার সাথে প্রতারণা করেছে। আমার চোখের আড়ালে অনেক কিছু ঘটিয়েছো তোমরা। এবার সব কিছু অবসানের পালা, শাস্তির পালা। আমি কাউকে ক্ষমা করব না তনু, আমি কাউকে ক্ষমা করব না। তনু নিশ্চল ভঙ্গিতে বসে রইল। কিছু কানে যাচ্ছে না তার।
চিত্ত জুড়ে যে দাবানল বইছে সেটাই তো শেষ করতে পারছে না সে, আবার এসবে মনোযোগ দেবে কি করে? রাধাব এতক্ষণে কিছু বলার সাহস করে সে মিইয়ে যাওয়া সুরে বলে, ভাইজান, তুমি বলেছিলে কথার খেলাপ করবে না, এখন কি সম্পত্তি পাবো না আমি? মেহতাব প্রচণ্ড শব্দ তুলে হাসল। এমন হাসির শব্দে বুক মোচড় দিল রাধাবের। সে কিছু বলার আগে কিছু একটা ঘটে গেল। কি ঘটল আকস্মিক বুঝল না সে। এক পল বাদেই বুকের ঠিক মাঝ বরাবর অনুভব করলো তীব্র এক ব্যথা, আর তার সাথে সাথেই টকটকে লাল রঙের এক তরল জাতীয় পদার্থে শার্ট ভিজে উঠল তার। তখনই বুকের মাঝে আটকানো ধারালো জিনিসটা চোখে পড়ল। তখনই বিকট শব্দে চেঁচিয়ে উঠল সে। তার চিৎকারে সম্বিত ফেরে তনুকার। রক্তাক্ত রাধাবকে দেখে বুক কেঁপে ওঠে তার। ভয়ে সিটিয়ে যায় যেন। কি হয়ে গেল ভাবতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। একটু পরেই মেঝেতে ঢলে পড়ল রাধাব। মেহতাব চোয়াল শক্ত করে বলল, ইশফাক, জানোয়ারটাকে ভেতরে নিয়ে রেখে এসো। তনুকা থমথমে স্বরে বলল। আপনি মেরে দিলেন ওকে? মেহতাব তার দিকে চেয়ে জবাবে বলল। প্রতারকদের বাঁচিয়ে রাখতে নেই। তনুকা বসা থেকে উঠে গিয়ে মেহতাবের মুখে হাঁটু গেড়ে বসলো। তারপর আস্তে করে তার মুখটা এগিয়ে নিয়ে রাখলো মেহতাবের হাঁটুর ওপর। মেহতাব ভুরু কুঁচকালো। তনুকা ঢোক গিলে বলল, তবে তো আপনারও বেঁচে থাকার কোনো অধিকার নেই মেহতাব মজুমদার। মেহতাবের ভুরু জোড়ার ভাঁজ আরও দৃঢ় হলো। তনুকার অভিব্যক্তি এখন সে বুঝতে পারছে না। বলল, আমাকে তো বেঁচে থাকতেই হবে বেবি জান, তোমার জন্য বেঁচে থাকতে হবে। তনুকা মাথা তুলল। আচমকা হেসে উঠল সে, ঠিক যেন উন্মাদ দেখালো তাকে। হাসতে হাসতে বলল, আমার জন্য বাঁচবেন নাকি আমাকে মারার জন্য? মেহতাবও হাসলো এবার। প্রতি উত্তর করল, তা অবশ্য ঠিক বলেছ, মৃত্যু তো তোমার আমার হাতেই। তাহলে এখন কেন মেরে ফেলছেন না? সময় দিলে হয়তো পালিয়েও তো যেতে পারি। মেহতাব বিদ্রুপের সুরে বলল। তুমি পালাবে না কখনোই, আমি জানি। তনুকা চোয়াল শক্ত করলো। বলল, ঠিক বলেছেন, আমি পালাবো না, পালাবেন আপনি। অনেক হয়েছে, এবার সবাই দেখবে আপনার আসল রূপ। গ্রামবাসীদের সাথে করা এত এত দিনের অভিনয় সমাপ্তি আজ ঘটবে। তনুকা ফোঁস ফোঁস করছে। মেহতাব কিঞ্চিত হেসে বলল। আমাকে ভয় দেখাচ্ছ বেবি জান? তনুকা তাচ্ছিল্যের সুরে বলল। একদম না। তারপর সে উঠে দাঁড়ালো, খানিকটা পিছিয়ে গেল, অতঃপর শব্দ করে ডাকলো, ইশফাক ভাইজান। ইশফাক পাশের ঘর থেকে বেরিয়ে আসে। এক কোণে দাঁড়ায় সে। মেহতাব কপাল কুঁচকায়। তনুকা ইশফাকের পাশে গিয়ে দাঁড়ালো। স্মিত সুরে বলে, আর ভয় পাবেন না ভাইজান, আজ এই জমিদারের মুখোশ খুলবো আমরা। মেহতাব ফ্যাল করে চাইল। উঠে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে ইশফাক? ইশফাক জোরে নিঃশ্বাস ফেলল। তাকে দেখে মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত। তনুকা বলল, ভাইজান বলুন, আজ আর চুপ থাকবেন না। মেহতাব ক্ষুব্ধ হয়ে বলল, তনু তোমাকে ভাইজান বলে কেন ডাকছে ইশফাক? ইশফাক মাথা নোয়ালো। মৃদু সুরে বলল, কারণ ও আমার বোন। মেহতাব হকচকিয়ে ওঠে। ঠোঁট যুগল আপনা আপনি ফাঁক হয়ে যায় তার। বুঝতে সময় লাগে। মস্তিষ্কের নিউরনগুলো জেগে ওঠে তীব্রভাবে। স্নায়ু জুড়ে একটাই কথা ছুটে চলছে কেবল। তনুকা আর ইশফাকের ভাই বোন? মেহতাবকে চমকাতে দেখে হাসে তনুকা। চোখ নাচিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার মেহতাব মজুমদার, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না যে? বিশ্বাস হচ্ছে না তাই না? কিন্তু এটাই সত্যি, আমি তনুকা মজুমদার ইশফাক মজুমদারের বোন। আর ইশফাক মজুমদার হলো রমেশ মজুমদার আর উর্মি মজুমদারের একমাত্র ছেলে। মেহতাব ধপ করে চেয়ারে বসে পড়ে। হাতলে হাত রেখে মাথা চেপে ধরে। বিধ্বস্ত সুরে বলে ওঠে, তুমি আমায় ঠকাল ইশফাক। ইশফাক চাইল, বলল, ঠকিয়েছি? কই না তো। আমি তো কেবল আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। সম্পত্তি দেওয়ার ভয়ে, জমিদারি হারানোর ভয়ে আমার জন্মের পরই আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন আপনার বাবা মোহনলাল মজুমদার। আমার বাবা খুব কষ্ট করে সবার আড়াল থেকে বাঁচিয়েছিলেন আমাকেই। মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর বোঝার বয়স হতেই মিথ্যে নাটক সাজিয়ে আমাকে আবার এই মহলে ফিরিয়ে আনেন। তারপর আপনার বাবা আর আপনি মিলে আমাকে বানিয়ে দিলেন আপনাদের দাস। আর আমিও সেই সুযোগটা নিলাম, আপনাদের বিশ্বাস অর্জন করলাম, আপনার প্রতি অন্যায়ের শিকার হলাম। আর সবথেকে বড় সত্য তুলতে পেরেছি আপনার বোনকে বিয়ে করে। এবার খেলা ঘুরে গিয়েছে। মেহতাব মজুমদার অনেক চাল চেলেছেন, এবার চাল দেওয়া পালা কেবল আমাদের। মেহতাব হতবিহ্বল, হতভম্ব, নিশ্চুপ হয়ে শুনল সব। পরিশেষে এটুকুই বলল, এসবের জন্য আমার ছোট্ট বোনটাকে কষ্ট দিও না ইশফাক। ও যে নিষ্পাপ,
নিষ্পাপ তো আমি আর আমার বোনও ছিলাম, কিন্তু এই মহলে আমাদের এই নিষ্পাপ সত্তার কোনো দাম ছিল না। সব কিছু কেবল ছিল আমাদের। এই জমিদারি, এই সম্পত্তি, এই 10 প্রতিপত্তি, সুখ শান্তি সব আপনাদের ছিল। আমরা কিছুই পাইনি, পেয়েছি কেবল অবহেলা, দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা। এত কিছুর পরেও আপনাদের কি করে ছাড় দেই বলুন তো? তুমি এত নিখুঁত অভিনয় করতে পারো ইশফাক, অথচ আমি অন্ধবিশ্বাসটা তোমাকেই করেছিলাম। ইশফাক হাসল, জোরে নিঃশ্বাস ফেলল সে। এতদিনে মনের বোঝা হালকা হয়েছে তার। তিল তিল করে জমিয়ে রাখা সমস্ত আক্রোশ আজ মেটাবে সে। নাকের পাটা ফুলিয়ে বলল, আপনার থেকেই শিখেছি কিভাবে নিখুঁত অভিনয় করতে হয়। বোনকেও তাই শিখিয়েছি। আর আপনি জানলে খুশি হবেন যে আমার বোন মানে আপনার বিবি যান কিন্তু রাত ভাইকেও ভালোবাসেনি। রাতকেও কেবল ব্যবহার করেছে আপনার মুখোশ উন্মোচনের জন্য। মেহতাব তনুকার দিকে চাইল। তনুকার ঠোঁটের কোণে চমৎকার হাসি, যেন মেহতাবের পরাজয় তাকে ভীষণ সুখ দিচ্ছে। মেহতাব বলল, এতটা প্রতারণা না করলেও পারতে। তোমাদের মারতে যে আমাদের বড্ড কষ্ট হবে। তনুকা আর ইশফাক মুখ চাওয়াচাই করে হাসল। তনুকা বলল, কে কাকে মারবে তা তো একটু পরেই বোঝা যাবে মেহতাব মজুমদার। এখন আমাদের কথা না ভেবে অন্তত নিজের কথা চিন্তা করুন। গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আপনার করা অন্যায়ের ফুটেজ চলে গিয়েছে, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। এই হাতে এত খুন করেও আফসোস মেটেনি আপনার, না? আরও খুনের কথা ভাবছেন? আর কি যেন বলছিলেন, প্রতারণার কথা? আপনি তো আমাদের চেয়েও বড় প্রতারক। ক্ষমতার লোভে নিজের বাবা আর কাকাকেও ছাড়লেন না, মাকেও জালিম বানিয়ে ছাড়লেন। আপনাকে হারানোর জন্য নিজের মামাকে অবধি বলি দিতে হলো আমাদের। তার উপর গ্রামের অসহায় মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যে মানুষের মাংস খাওয়ালেন, সেগুলো বুঝি প্রতারণার মধ্যে পড়ে না মেহতাব মজুমদার? মেহতাব হেসে বলল, বাহ, সব জানো দেখছি। অবশ্যই, জানতে তো হতোই। না জানলে আপনার মুখোশ উন্মোচন করতাম কি করে বলুন? তো মেহতাব ঠোঁট কামড়ে হাসল, কি যেন ভাবলো সাথে। বলল, আচ্ছা বিবিজান, তুমি সকালে নাস্তা করেছো? 1 ঘন্টার উপর হয়ে গেছে না? প্রশ্ন শুনে ভুরু কুঁচকালো তনুকা। হঠাৎ লোকটা এমন অপ্রাসঙ্গিক কথা বলছে কেন? তনুকা জবাব দিল না। মেহতাব নিজের হাতের ঘড়ির দিকে চেয়ে সময় মেলালো। বলল, হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা তো হয়ে গেছে, তবে এখনও। থামলো মেহতাব। তনুকা ভুরু কুঁচকে অদ্ভুতভাবে চেয়ে আছে। মেহতাব কি বলতে চাইছে? কিছুক্ষণ আগে বুকে ব্যথা করছিল তার, হ্যাঁ এখন আবার জ্বালাপোড়া করছে। এত কিছুর মাঝে খেয়ালই করেনি সে। তনুকার বুকের ওপর হাত রাখে ড্যাব ড্যাব করে তাকায় মেহতাবের দিকে। মেহতাবের ঠোঁটের কোণে ম্লান হাস্যরেখা ভয় পাইয়ে দেয় তাকে। মেহতাব উঠে আসে। তনুকার ঠিক মুখ বরাবর দাঁড়ালো সে। তনুকার গলা জ্বলছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তার। ইশফাক মেহতাবকে দেখে বিরক্ত হলো, তবে সে কিছু বলার আগেই মেহতাব তার পেট বরাবর ঢুকিয়ে দিল ধারালো ছুরিখানা। চোখের পলকে ঘটে গেল সব কিছু। ইশফাক হতভম্ব হয়েছে, চাইল তার পেটের দিকে। তনুকার কষ্ট হচ্ছে তাও চেঁচিয়ে উঠল সে। ধরার আগেই মাটিতে লুটিয়ে পড়ল ইশফাক। তনুকার নিঃশ্বাস আটকে আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। মাটিতে পড়ে থাকা ভাইয়ের শরীরের ছটফটানো আরও বেশি যন্ত্রণা দিচ্ছে তাকে। তনুকা গলা ফাটিয়ে চিৎকার দেয়, কেউ কি নেই এখানে? বাঁচাও আমাদের! মেহতাব হাসে, তনুকার গালে হাত রেখে বলে, কেউ আসবে না বিবিজান, কেউ আসবে না। আমি না চাওয়া অবধি এ কক্ষের ভেতর কেউ প্রবেশ করতে পারবে না। বুকের জ্বালাপোড়া তীব্র থেকে তীব্রতর হলো। তনুকার সহ্য সীমানার বাইরে গেল তা। সে দু হাতে গলা চেপে ধরে বলল, আপনি আপনি আমায় বিষ দিয়েছেন মেহতাব? মেহতাব হাসল। সেই হাসিতে মোটেও খুশি দেখা গেল না, করুণ আর হতাশ দেখালো বরং। বলল, বাধ্য করেছো তুমি। প্রতারককে কি করে বাঁচিয়ে রাখি বলো? তবে আপনি কেন বেঁচে আছেন? তনুকা বড় বড় নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাস আটকে আছে তার। মনে হচ্ছে যেন শরীরের স্নায়ুগুলো সব ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার গলার স্বর নিভু হয়ে আসে। মেহতাব দু হাতে আগলে ধরে তাকে, কাছে টেনে নেয়। তনুকার চোখ মুখ ফ্যাকাশে হয়ে এসেছে। মেহতাব তার গালে হাত রাখে, অসহায় সুরে বলে, তুমি কি মারা যাচ্ছ বিবিজান? তনুকা চোখের পাতা ঝাপটে তাকায়। শরীরের শক্তিগুলো ধীরে ধীরে মিইয়ে আছে এবার। সে এক হাতে মেহতাবের পাঞ্জাবির কলারটা চেপে ধরে, শ্বাসরুদ্ধ স্বরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে মেহতাব। মেহতাব সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নেয় তাকে, মাথাটা চেপে ধরে বুকের মাঝখানে। বক্ষস্থলের কম্পন বাড়ে তার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে, আমারও যে খুব কষ্ট হচ্ছে বিবিজান, খুব।
তোমার মৃত্যু যন্ত্রণা আমাকে উন্মাদ করে তুলেছে, কিন্তু কি করবো বলো? তোমাকে বাঁচিয়ে রাখতাম কার জন্য? যেখানে মেহতাব মজুমদার থাকবে না, সেখানে তনুকা মজুমদার বাঁচার কোনো অধিকার নাই। আমাকে আমাকে ক্ষমা করো বিবিজান, তোমাকে না মেরে আমার আর কোনো উপায় ছিল না। তনুকার কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। পরিবেশটা কেমন যেন গুমোট, নিস্তব্ধ। মেহতাবের বুকে আচমকা মোচড় দিল। সে তনুকাকে হালকা ঝাঁকিয়ে বলল, বিবি, হ্যাঁ বিবি, কথা বলছো না যে? মারা গেলে? এত তাড়াতাড়ি চলে গেলে? তনুকা নীরব নির্বাক। মেহতাব সামনে টেনে ধরে তাকে, দেখে চোখের পাতা নিমলিত, মুখে কোনো রানী, শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে যেন। মেহতাব ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে দেখে তাকে, তারপর মেঝেতে শুইয়ে দেয়। মাথার চুলে আঙ্গুল ডুবিয়ে বলে, মারা গেলে বিবিজান, আমার জন্য অপেক্ষা করতে পারলে না? এত তাড়া তোমার? মেহতাব অন্য হাতে তখন তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে আনে। শিশির গায়ে লেখা অ্যাবরিন। শিশিটাতে অর্ধেকের মতো তরল পদার্থ পড়ে আছে। মেহতাব সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে সেটা, তারপর শিশিটা দূরে ছুঁড়ে মারে। হাসে সে, তনুকার একটা হাত চেপে ধরে বসে। নিষ্পলক তনুকার পানে চেয়ে বলে, আমার সব কিছু মিথ্যা হলেও আমার ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না বিবিজান। তুমি চাইলেই সবটা অন্যরকম হতে পারতো। তুমি চাইলেই আমাদের সুন্দর একটা জীবন হতো, কিন্তু আফসোস তুমি তা চাওনি। তুমি চেয়েছো কেবল আমার পরাজয়। দেখো বিবি, আমি আজ পরাজিত, শূন্য হাতে, শূন্য মনে তোমার শিউরে বসে আছি। কিচ্ছু নেই আমার, কিচ্ছু না। অথচ তুমি চাইলেই থাকতে পারতে। তুমি চাইলে আমাদের ছোট্ট একটা সংসার হতে পারতো, কিন্তু আফসোস বিবি, তুমি চাওনি। কেন চাইলে না বলো তো? কেন? এত এত প্রতারণা, এত এত ধোঁকাবাজি, এত এত সঠতার মাঝেও যেটা সত্য ছিল তা হলো আমার ভালোবাসা। এই ভালোবাসায় কোনো কাজ ছিল না বিবিজান, অথচ তুমি বুঝলেই না। কি নিষ্ঠুর তুমি বিবিজান, কি নিষ্ঠুর। মেহতাবের রাগ হলো খুব, প্রচণ্ড রাগে উন্মাদ হয়ে উঠল যেন। ইশফাকের পেট থেকে টান দিয়ে ছুরিটা বের করে তনুকার গলা বরাবর টান বসালো। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তের স্রোত বইতে আরম্ভ করলো তার। মেহতাব ক্ষিপ্ত হয়ে উঠল, বিভৎস সুরে চেঁচিয়ে বলতে আরম্ভ করলো, কেন এত নিষ্ঠুর তুমি বিবিজান? কেন? কেন আমায় ঠকালে? কেন প্রতারণা করলে? তুমি চাইলেই তো একটা অন্যরকম জীবন হতো আমাদের, কিন্তু তুমি চাইলে না। এত নির্দয়, এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি? কি করে পারলে? থামলো মেহতাব। দম আটকে আসছে তারও, গলা ধরে আছে, বমি বমিও পাচ্ছে যেন। মেহতাব জোরে নিঃশ্বাস ফেলল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমায় একটুখানি ভালোবাসলে কি ক্ষতি হতো বিবিজান? একটুখানি ভালোবাসাই তো চেয়েছিলাম, তাও দিলে না তুমি। তাহলে তোমার আর বেঁচে থেকে কি লাভ? তাই তোমাকে মেরে দিয়েছে। ভালো করেছি না বলো? মেহতাব আচমকা শব্দ করে হাসতে আরম্ভ করলো। হাসতে হাসতেই তনুকার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল সে। তারপর মিইয়ে যাওয়া সুরে বলল, আমি তোমায় ভালোবাসি বিবিজান, প্রচণ্ড ভালোবাসি। অতঃপর মেহতাব চোখ বুঝল। একটা অসুস্থ মস্তিষ্কের মানুষকে কোনো প্রকার চিকিৎসা না করিয়ে আপনারা তাকে ক্ষমতা দিয়ে বসিয়ে দিলেন, আর সেই কিনা এতদিন ধরে এত জঘন্য সব কাজ করে এসেছে, আমাদেরও বোকা বানিয়েছে। আপনি তো সুস্থ ছিলেন, তবে আপনি কেন লুকিয়েছিলেন এইসব? আমিরা বেগম মাথা নোয়ালেন, ঢোক গিললেন তিনি। এতদিন ধরে ছেলের সাথে মিলে তিনিও কম অন্যায় করেননি। আজ সেসবের বোঝাই বহন করতে হবে তাকে। অফিসার টেবিলে মারি মেরে বলে উঠলেন, চুপ করে আছেন কেন? কথা বলুন, কেন করেছেন এসব? আমিরা বেগম জিভ দিয়ে ঠোঁট ভেজালেন, বললেন, সম্পত্তির লোভ আমারও ছিল, আর তার সাথে ছিল মেহতাবের প্রতি ভয়। ও পাগল ছিল, মানুষকে ভয়ঙ্করভাবে খুন করত। নিজের বাবাকে দিনের পর দিন ওষুধ খেয়ে মেরেছে। ওকে এসবে সাহায্য করতে বাধ্য করেছিল আমায়। আমিও সম্পত্তি পাওয়ার লোভে ওর কথাই শুনে গিয়েছি, নয়তো আমিও কবে মারা পড়তাম কে জানে। তবে ইশফাককে কেন মেরে ফেলতে চেয়েছিলেন? আমিরা বেগম ইতস্তত সুরে বললেন, মেহতাব হবার 1 বছর পরেই
ইশফাক হয়। ওর জন্মের পরেই আমি আর আমার স্বামী এইভাবে ভীত হয়ে যে আমাদের জমিদারি না ওদের হাতে চলে যায়। যেহেতু ছেলে সন্তান, মেজ ভাই নিশ্চয়ই তাকে এনে আমাদের সামনে দাঁড় করাতেন, তাই পথের কাটা ছড়াতেই তাকে মেরে ফেলার কথা ভাবি। তবে মেহতাবের সহকারী যে মেজ ভাইয়ের ছেলে সেটা আমরা খুনাখারও টের পাইনি কখনো। পেলে তো মেহতাব আরও আগেই মেরে ফেলতো তাকে। চুপ করুন। ধমকে ওঠে অফিসার। আমিরা বেগম চুপ হয়ে যান। অফিসার মেহতাবের রিপোর্টগুলো উল্টে পাল্টে দেখে বলেন, মেহতাব মজুমদার কি মানসিকভাবে অসুস্থ এমনি এমনি হয়েছেন, নাকি এর পিছনেও কোনো কারণ আছে? আমিরা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, সব কিছু হয়েছে ওর বাবার জন্য। মোহনলাল মজুমদার নিজেও ভালো মানুষ ছিলেন না। তিনিও এই গ্রামে মানুষদের সাথে অনেক অন্যায় করেছেন। মানুষের মাংস রেঁধে খাওয়ানো তো ওনার থেকেই শিখেছে মেহতাব। মেহতাবের এই চরম অবনতির পেছনে একমাত্র তিনিই দায়ী। ছেলেকে অমানুষ বানিয়েছেন তিনি। শেষে নিজের ছেলের হাতে খুন হয়, তবেই এই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। ছোটবেলা থেকে খুন, মানুষের রক্ত মাংস নিয়ে হাতাহাতি করতে করতে মেহতাবের এসব স্বভাবে পরিণত হয়ে যায়। প্রতি সপ্তাহে একটা করে মানুষ খুন না করে থাকতে পারতো না। নিখুঁতভাবে সেই খুনকে আবার ধামাচাপাও দিয়ে দিত। কেউ টের পেত না সেটা। এই সব কিছু সে তার বাবার কাছ থেকেই শিখেছে। বাবার জন্যই সে একটা জানোয়ারে পরিণত হয়েছিল। কাউকে মারতে দুবার ভাবতো না। আর আজ দেখুন এসবের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আমিরা বেগম আঁচলে চোখ মুছলেন। কষ্ট তারও হচ্ছে, যতই লোভী হোক না কেন। শুরুতে তিনিও চেয়েছিলেন একটা স্বাভাবিক সুন্দর জীবন, কিন্তু স্বামীর জন্য পারেননি তা। পরবর্তীতে ছেলেও তার সেই জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাই তিনিও বাধ্য হয়ে একেবারে সেই জঘন্য পথটাই বেছে নেন। নিজের স্বামীর মৃত্যুর কারণ হন। এত অন্যায় চোখের সামনে দেখেও চুপ থাকেন, শুধু একটু সম্পত্তি আর জীবনের লোভে। হাসপাতাল থেকে খবর আসে অপারেশনের পর ইশফাক এখন ঠিক আছে, জীবিত সে। শ্বাস প্রশ্বাস চলছে স্বাভাবিকভাবেই। ডাক্তার তনুকাকে মৃত ঘোষণা করেছেন, তার সাথে রাধাবকেও। তবে মেহতাব আইসিইউতে। তার বিষ পানের আধ ঘন্টার ভেতর সেখানে পুলিশ সহ গ্রামের মানুষ হাজির হয়। বিচার মহলের দরজা ভেঙে তাদেরকে সবাইকে উদ্ধার করে পুলিশ। তনুকা সেখানেই মৃত ছিল। তবে শ্বাস প্রশ্বাস চলছিল ইশফাক আর মেহতাবের। তাদেরকে তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়, আর মহলের বাকি সবাইকে নিয়ে যাওয়া হয় থানায়। সবাই সব কিছু সম্পর্কে অবগত থাকলেও রেণু ছিল একেবারে প্রতিস্ফুট পুষ্প। সে জানতো না কিছুই। নিজের সদ্য বিবাহিত স্বামী, ভালোবাসার ভাইজান আর প্রিয় বন্ধু তনুকার শোচনীয় অবস্থা দেখে বেচারি ভেঙে পড়েছে একেবারে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে এখন থম মেরে বসে আছে কেবল। মুখে কোনো রানী। আশেপাশের কিছুই তার কানে যাচ্ছে না। পুলিশ তার সাথেও কথা বলতে চেয়েছিল, তবে তার এহেন করুণ অবস্থা দেখে আর প্রশ্ন করেনি। এসআই দ্রুত হাসপাতালে যান। ডাক্তারের কাছ থেকে মেহতাবের খোঁজ নিতেই তিনি জানান, বিষটা পুরোপুরি বের করা হলেও এর বিষক্রিয়া ঘটে গিয়েছিল আরও আগেই। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই আইসিইউতে রেখেছি আমরা। এখন বাকিটা ভাগ্যের ব্যাপার। আর ইশতিয়াক বলে যিনি আছেন তিনি আপাতত বিপদমুক্ত আছেন। ওনাকে কেবিনে দেয়া হয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে ডক্টর, ধন্যবাদ। ডাক্তার তার অন্য কাজে গেলেন। এসআই গেলেন মেহতাবের আইসিইউ কেবিনের সামনে। মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাতে স্যালাইন চলছে। কিছুক্ষণ আগেও যার দাপটে একটা গ্রাম চলতো, সে এখন নিতান্তই এক অসহায় মানব যে প্রতিনিয়ত তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। মেহতাবের সমস্ত কথা শুনে অফিসার নিজেও অবাক হয়েছেন। তাকে দেখে একবারের জন্য মনে হয়নি সে মানসিকভাবে অসুস্থ, অথচ আজ এত কিছু মনে হচ্ছে যেন মানুষটা সাইকো। না হলে এত জঘন্য সব কাজ কেউ করতে পারে? ইশফাককে কেবিনে দেওয়ার আধ ঘন্টা পর জ্ঞান ফেরে তার। সে চোখ মেলে তাকিয়ে প্রথমেই দেখে তার নববধূকে। চোখ পিটপিট করে ভালোভাবে মেলে ধরে। রেণু চেয়ে আছে, নিরেট শূন্য সেই চাহনি। ইশফাকের ক্লান্ত দৃষ্টি তার অসহায় মনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ইতিমধ্যে পুলিশের কাছ থেকে সব শুনেছে সে। ইশফাকের করা সমস্ত প্রতারণার সাথেও অবগত। তাও একেবারে নীরব নিস্তব্ধ দেখালো তাকে। ইশফাক ঠোঁট নাড়িয়ে যেন কিছু বলতে চায়, কিন্তু পারে না। কষ্ট হচ্ছে তার, পেটে টান অনুভব করছে। রেণু নিজ থেকে এগিয়ে আসে, ইশফাকের পাশে দাঁড়িয়ে ক্ষীণ আওয়াজে বলে,
আমাকে ঠকালেন কেন ইসফাক? আমার কি ভুল ছিল? ইশফাকের নিষ্পলক চাহনি, অপ্রতিভ ভাবমূর্তি। রেনুর চোখ ছলছল করছে জলের উদ্বেগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে তাই কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি কোনো দিনও আমাকে ভালোবাসেননি, তাই না? ইশফাক ফ্যাল করে চাইল, হালকা ঠোঁট নাড়ালো সে, একেবারেই ক্ষুদ্র আওয়াজে বলল। তনুকা কেমন আছে? রেনু ঢোক গিলে বলল। বেঁচে নেই। ইশফাক হকচকিয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে সঙ্গে সঙ্গে, বসতে নেয় দ্রুত। তাতে পেটে আচানক চিনচিন করে ব্যথা ওঠে। তার অস্থিরতা দেখে রেনু ঘাবড়ে যায়, এক হাতে ইশফাককে আগলে ধরে বলে, অস্থির হবেন না, সব হারিয়ে আপনার আশাতেই তো বেঁচে আছি। প্লিজ আপনি একটু শান্ত হন। ইশফাকের গলা দিয়ে আওয়াজ না বের হলো, চেঁচিয়ে উঠল সে, বলল, শান্ত হব? কি করে শান্ত হতে বলছো? তোমার এই জানোয়ার ভাই বিষ দিয়ে আমার বোনটাকে মেরে ফেলেছে। নিজের বোনের মৃত্যুর খবর শুনে শান্ত থাকতে বলছো আমায়? কোথায় সেই জালিম? আমি নিজ হাতে আজ তাকে খুন করব। তার চেঁচামেচিতে নার্স, ডাক্তার সকলেই দ্রুত কেবিনে এসে হাজির হয়। ডাক্তার উদ্বিগ্ন সুরে বলেন, নার্স, ওনাকে 2-3 ইঞ্জেকশন দিন। ওনার শান্ত হওয়াটা জরুরি। নার্স তাই করলো। জোর করে একটা ইঞ্জেকশন পুশ করলো ইশফাকের হাতে। ইশফাক হাত পা ছোড়াছুড়ি করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রেনু অসহায় চোখে তাকালো ডাক্তারের দিকে, জিজ্ঞেস করলো, উনি এমন করছেন কেন ডাক্তার? আমার যতটুকু ধারণা, কোনো বিষয় নিয়ে খুব উত্তেজিত হই এমন করেছিলেন উনি। আপাতত ওনাকে অতীত নিয়ে কোনো প্রকার চাপ দেওয়ার দরকার নেই। যতটুকু পারুন সুস্থ হবার জন্য আশ্বাস দিবেন, সেটাই কাজে দিবে। আগের কথা এখন আর কিছুই মনে নেই। আগের কথা এখন আর কিছু না বললেই ভালো। ডাক্তার চলে গেলেন, নার্স রয়ে গেল কেবিনেই। রেনু আস্তে করে বাইরে বেরিয়ে আসে, গিয়ে দাঁড়ায় ভাইয়ের কেবিনের সামনে। চোখে নিয়ন্ত্রিত জলের উদ্বেগ এখন গাল বেয়ে গড়িয়ে পড়ে, কণ্ঠস্বর ভেঙে আসে তার। বিধ্বস্ত সুরে বলে ওঠে, এমনটা কেন করলে ভাইজান? বৌমণিকে কেন মারলে? কেন গ্রামের মানুষদের সাথে এতটা অন্যায় করলে? কেন নিজের বাবার কাকাসহ আরও কত শত মানুষের খুনি হলে? কেন ভাইজান, কেন? কেন এমন করলে তুমি? আজ তোমার জন্য আমি সব হারিয়েছি, সব। আমার এত এত কষ্টের দায়ভার কি নিবে তুমি? বলো না, বলো ভাইজান। নিজের আপন ভাইটাকেও তো বাঁচতে দিলে না তুমি। এত নিষ্ঠুর তুমি কি করে হতে পারলে বলো? রেনু চেঁচিয়ে ওঠে। হাসপাতালের অন্যান্য মানুষ বিরক্ত চোখে তাকায় তার দিকে। কিছুক্ষণ বাদেই একজন স্টাফ এসে বলেন, চেঁচাবেন না ম্যাম, বাকি রুগীদের অসুবিধা হচ্ছে। রেনু তার কথা শুনে মুখে কাপড় চেপে কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দিকে দৌড়ে যায়। পুরো গ্রামে হইচই পড়েছে। এক দল লোক এসে মহলে হামলা করে গিয়েছে। পাহারাদার সহ বাকি ভীতদের বেদম পিটিয়েছে। বাড়ির কাউকে পায়নি, পেলে বোধহয় খুন করতেও দুবার ভাবত না। আবার আরেক দল গিয়েছে থানায়। তারা পারছে না হাসপাতালে গিয়ে মেহতাবকে মেরে আসতে। তাদের সরলতার সুযোগ নিয়ে এত বছর এই জমিদাররা তাদের ওপর যে অত্যাচার চালিয়েছে তার শাস্তিস্বরূপ গা থেকে তাদের চামড়া তুলে নিলেও কম হয়ে যাবে। পুলিশ যথাসম্ভব তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে পুরো গ্রাম যেভাবে খেপেছে, কতক্ষণ বুঝিয়ে রাখতে পারবে তা চিন্তার বিষয়। আবারও প্রায় 1.5 ঘন্টা পর চোখ মেলে তাকায় ইশফাক। তখন কেবিনে নার্স, ডাক্তাররা, রেনু কেউ ছিল না। সে আশেপাশে চোখ বোলায়, ধীরে ধীরে উঠে বসে। শরীরে শক্তি পাচ্ছে না বিন্দু মাত্রও। সে হাত থেকে স্যালাইনের সুইটা একটানে খুলে আস্তে ধীরে উঠে দাঁড়ায়। তারপর কেবিন থেকে বেরিয়ে আসে। দরজা কিছুটা সামনে আসতেই একজন ওয়ার্ড বয়কে দেখে সে হাত নাড়িয়ে ডাকে তাকে। ছেলেটা এসে জিজ্ঞেস করে, কিছু লাগবে আপনার? ইশফাক ধীর আওয়াজে বলে, ফোন আছে তোমার কাছে? ছেলেটা বলে, হ্যাঁ আছে তো। দাও, আমার এক আত্মীয়কে কল দিয়ে এখানে আসতে বলবো। ছেলেটা তার ফোন দিল বের করে। ইশফাক একটু দূরে গিয়ে কাউকে একটা কল লাগালো। কলটা রিসিভ হতেই ধীরে আওয়াজে বলল সে, এতক্ষণে খবর নিশ্চয়ই জেনে গিয়েছিস সব। আমার বোনকে খুন করে মেহতাব মজুমদার এখনও জীবিত কি করে? আমার তোর সাহায্য লাগবে। তাকে খুঁজে বের করে যেভাবেই হোক খুন কর। ওপাশ থেকে ছেলেটা বলল, বলিস কি? ওর কি হয়েছিল? তাহলে সারা মরলো না কেন?
তুই হাসপাতালে আসতে পারবি? চলে আয় তবে, যেভাবেই হোক মেরে দে ওকে। কল কেটে নাম্বার ডিলিট করে মোবাইলটা আবার ফিরিয়ে দিল ওয়ার্ড বয়কে। তারপর সে গিয়ে ফের বসলো তার জায়গায়। আচমকা এদিক ওদিক চেয়ে গলা উছিয়ে অযথাই চেঁচাতে আরম্ভ করলো। দুদিন পর মজুমদার বাড়ির সবাইকে কোর্টে এনে হাজির করা হয়। পুলিশ তদন্ত চালিয়ে সমস্ত রহস্য উদ্ঘাটন করেছে। মজুমদার বাড়ির মানুষদের পাপের কমতি নেই, কেউ কারোর চেয়ে কম নয় যেন। পাপের হিসাব করতে বসলে বছর পেরিয়ে যাবে হয়তো। ইশফাকও অপরাধী, মেহতাবের সাথে থেকে তাকে খুন করতে সাহায্য করেছে সে, আর শেষ খুনটাও সে নিজেই করেছিল। সবাইকে যার যার অন্যায় অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য জেলে পাঠানো হলো। তার মধ্যে ইশফাক আর আম্বিরা বেগমকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর মেহতাবকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। যেহেতু এখন অসুস্থ সে, তাই আপাতত তার শাস্তি স্থগিত করে রাখা হয়েছে। সুস্থ হলেই তা কার্যক্রম করা হবে। মেহতাব এখনও হাসপাতালে সংখ্যামুক্ত হলেও বর্তমানে সে প্যারালাইজড, শরীর অসাড় হয়ে পড়ে আছে। এর মাঝেই দুদিন আগে এক ছেলে মারতে এসেছিল তাকে, তবে পুলিশের কারণে পারেনি। পরে তাকে ধরেও থানায় নিয়ে যাওয়া হয়। খবর নিয়ে জানা যায় সে ইশফাকেরই লোক। রেনু একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। শরীর থেকে যেন তার কাঁচা হলুদের গন্ধটাও এখনও যায়নি। এর মাঝেই সব হারিয়ে শূন্য সে। রেনু চোখের কোটর জল ভরে ওঠে। আর কত কাঁদবে, আর কত কাঁদলে সব কিছু আবার ফিরে পাবে সে। একজন নার্স আসেন, বলেন, ম্যাডাম, আপনি আপনার ভাইয়ের কেবিনে এখন যেতে পারেন। রেনু আসলে চোখ মুছে হাঁটা ধরল সেদিকে। মেহতাবের কেবিনে প্রবেশ করে তার পাশে বসলো। চোখ মেলে চাইল মেহতাব। রেনুর দিকে নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, হাত পা নাড়াতে পারছে না ঠিকমতো। মস্তিষ্কটাও যেন বিকল হয়ে পড়ে আছে। কেবল সক্রিয় আছে জখম ভরা হৃদয়টা, যেখান থেকে অদৃশ্য রক্তক্ষরণ হয়ে চলছে প্রতিনিয়ত। সে কাঁদতে পারছে না, চেঁচিয়ে বলতে পারছে না। কেন আমি বেঁচে গেলাম? আমাকে কেউ মেরে ফেল। বেদাব তার তনুকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারে না। আমাকে তনুকার কাছে যেতে হবে, কেউ মেরে ফেল আমায়। মেহতাব কিছু বলতে পারবে না, কিন্তু শুনতে পারবে অবশ্যই। তাই রেনুর বলতে আরম্ভ করে, আম্মাজান, আর এই ইসফাককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছোট কাকির 1 বছরের জেল, মেজো কাকা আর মেজো কাকির 2 বছরের জেল, আর বাকি রইলে তুমি। তোমাকে কোর্ট থেকে ফাঁসির অর্ডার দিয়েছে। সুস্থ হলেই তা কার্যক্রম হবে তোমার ওপর। সব শুনে আশ্বস্ত দেখালো মেহতাবকে। সে যেন বরং খুশি হলো কোর্টের এমন নির্দেশে। স্বস্তিতে চোখ বুঝল, কিন্তু তাতেও শান্তি নেই। তনুকার ফ্যাকাশে মুখটা বারবার দৃশ্যপটে ভেসে উঠছে তার। কি এক যন্ত্রণা! আজ অবধি এত খুন করেছে, কারোর মৃত্যু দৃশ্য এতটা পোড়ায়নি তাকে যতটা তার বিবিজানের মৃত্যুর দৃশ্য তাকে পোড়াচ্ছে। মেহতাব ক্লান্ত। জ্ঞান ফেরার পর থেকেই মস্তিষ্ক জুড়ে তনুকার বিচরণ শান্তিতে থাকতে দিচ্ছে না তাকে। এটা যেন মরণ যন্ত্রণার চেয়েও অধিক কষ্টদায়ক তার কাছে। তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানিটা রেনুর নজরে পড়ল। হাসলো মেয়েটা, বলল, বৌমনির জন্য কষ্ট হচ্ছে ভাইজান? মেহতাব সাড়া দেয় না কোনো, চোখ মেলে তাকিয়ে দেখেও না। রেনু ফের বলে, বৌমনিকে খুন না করলেও পারতে তুমি। মেয়েটা তো কেবল তার সাথে হওয়া অন্যায়ের প্রতি এসেছিল, সেই জন্য মেরে দিলে তাকে। কি নিষ্ঠুর না তুমি ভাইজান! মেহতাবের মাঝে কোনো হেলদোল নেই। সে নিমিলিত পাতায় তার নিজস্ব জগতে বিভর। রেনু পুনরায় বিধ্বস্ত সুরে বলে ওঠে, তোমার জন্য আমাকেও সব কিছু হারাতে হয়েছে ভাইজান, সব কিছু। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। কেবিন থেকে বেরিয়ে গেল রেনু। মেহতাব এতক্ষণে চাইল। নিষ্পলক চেয়ে রেনুর যাওয়া দেখল সে। বুকের ভেতরের হাহাকারটা দ্বিগুণ হলো তার। বেডের পাশে একটা লম্বা টেবিলে এক ঝুড়ি ফল রাখা, সেই ঝুড়িতে ফল কাটার ছুরিও বিদ্যমান। মেহতাব সেটাকেই দেখছে। এখানে থাকলে হয়তো কোনো একদিন সে সুস্থ হয়ে উঠবে, তারপর মৃত্যুদণ্ডও দেওয়া হবে তাকে। কিন্তু ততদিন পর্যন্ত বেঁচে থাকার ধৈর্য নেই তার। এখনই মরে যেতে পারলে বাঁচে সে। মেহতাব হাত নাড়িয়ে ধীর গতিতে ছুরিটা হাতে নেয়। সে যে হাত নাড়াতে পারে সেটা কেউ জানে না। সেই সুযোগটাকেই এখন সে কাজে লাগাবে। ছুরিটা হাতে নিয়ে স্যালাইন দেওয়া হাতের কবজি বরাবর ঢুকিয়ে দেয় সেটা। তারপর নিজেই সবটুকু শক্তি দিয়ে আড়াআড়ি টান দেয়।
কবজির শিরাটা কেটে যায় সঙ্গে সঙ্গেই। গলগলিয়ে রক্ত বের হতে আরম্ভ করে। মেহতাবের ঠোঁটের কোণে ক্ষীণ হাস্যরেখা। সে হাতখানা আস্তে করে মুখের ওপর রাখে। হাত থেকে টপ টপ করে রক্ত পড়ে তার মুখের ওপর। তৃপ্তিতে যেন আজ অন্তর ভরে আসে তার। আবেশে চোখ বোঝে। মনে মনে ভাবে, আমাকে আর কেউ আটকাতে পারলো না বেবি জান, কেউ না। নার্স দুপুরের খাওয়া দাওয়া সেরে কেবিনে আসতে ঘন্টাখানেক সময় লেগে যায়। তবে কেবিনে এসে এমন একটা দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। পিলে চমকে ওঠে যেন, চেঁচিয়ে ওঠে। তার গলা পেয়ে রেণুও ছুটে আসে। ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে অন্তঃস্থলে ভয়ানক কম্পন শুরু হয় তার। ডাক্তার আসে, পুলিশ আসে। এবার অনেক চেষ্টা করেও মেহতাবকে আর বাঁচানো যায়নি। যে নিজ থেকে বেঁচে থাকতে চায় না তাকে হাজার চেষ্টা করেও বাঁচানো সম্ভব না, এটাই বাস্তব। রেণু হতভম্ব হয়ে বসে আছে এক জায়গায়। এই ছোট্ট জীবনে আর কি কি হারানোর বাকি তার? কেন এমন হলো? কেন এক দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল সব কিছু? তার কি দোষ ছিল? কেন তার সাথেই হলো এসব? কেন? রেণু আর কাঁদে না। কেন যেন মনে হচ্ছে চোখের জল শুকিয়ে গিয়েছে, বের হচ্ছে না কোনোভাবেই। মেহতাবের মৃত্যুর খবরে পুরো গ্রামে উৎসব লাগে যেন। কিছুদিন আগেও যেই মানুষটা তাদের নিকট ফ্রেশতা সম ছিল, আজ সেই মানুষটার মৃত্যুর খবর পেয়েই আনন্দে মেতে উঠেছে তারা। জীবন বৈচিত্র্যময়। এ জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না। মেহতাব ভাবেনি এসব হবে, কিন্তু হয়েছে। তনুকা চেয়েছিল মেহতাবের পরাজয়, কিন্তু মৃত তাকে সেই চাওয়াটা পূর্ণ করতে দিল না। ইশফাক প্রতিশোধ পরায়ণ হয়ে নিজের সবথেকে মূল্যবান জিনিসটাকে বিসর্জন দিল, অথচ পেল না কিছুই। এখন বাকি জীবন জেলে পচে মরতে হবে তাকে। রাধাফ লোভ সামলাতে গিয়ে প্রাণটাই খুইয়ে বসল। তবে কি পেল সবাই? কিছুই না। দিন শেষে শূন্য হাতেই ফিরতে হলো সবাইকে। তারপরও তাদের আয়োজনের কোনো কমতি ছিল না। আজ এত সুন্দর একটি গল্পের সমাপ্তি ঘটল। আশা করি সবাইকে গল্পটা আনন্দ, বিনোদন সবটাই দিতে পেরেছে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আল্লাহ হাফিজ।